আমরা যেন টি-20 বিশ্বকাপ খেলতে পারি। আমরা 2টা চিঠি দিয়েছি। চিঠি দেওয়ার পর আমরা আইসিসির যে উত্তর সেটার প্রত্যাশা করছি। আজ আমাদের সঙ্গে রয়েছে মাশরাফি। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের সাথে যোগ দিয়েছেন, সেজন্য আমাদের কৃতজ্ঞতা জানবেন। আমাদের সাথে আরো থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। অধ্যাপক আসিফ নজরুল, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাদের প্রতি আমাদের সবার কৃতজ্ঞতা। এসি যারা বলেছেন যে তারা দেখতে চান না, তাদের কারণ হচ্ছে তারা আসলে ক্যাপ্টেন না, আপনাকে মানে প্লেয়ার হিসাবে তারা এত বেশি মিস করেন, মানে এটা কোনো নেগেটিভ জায়গা থেকে না। তারা মনে করেন যে আপনি আবার ফিরে আসলে আপনাকে বাংলাদেশ দলের দায়িত্বটা আপনি নিতেই পারেন। এখন ক্রিকেটার হিসাবে যেটা আপনারা দেখেছেন সেটা হচ্ছে যে আমি খেলোয়াড় ছিলাম, খেলোয়াড় থেকে আমি ক্যাপ্টেন হয়েছি। তো ক্যাপ্টেন হওয়ার পরে স্বাভাবিকভাবেই আমি যদি ভালো হয় হয়তো বা অনেক সময় আমাকে যেতে হয়নি প্রেস কনফারেন্সে, বা আমাকে যদি কেউ ম্যান অফ দি ম্যাচ হয় তারা গিয়েছে। তো ম্যাচ যখন হেরেছি তখন আমি গিয়েছি, তো বা আমরা কোথায় কি ভুল করেছি বা যে দায়বদ্ধতা সেগুলো আমাকে কাঁধে নিতে হয়েছে। এবং আপনি আমার যতগুলো প্রেস কনফারেন্স আছে সবগুলো ঘাটলে দেখবেন যে আমি সবগুলো দায়ী আমরা ব্যর্থ হয়েছি বা আমি ব্যর্থ হয়েছি বা আমার লিডারশিপটা জায়গায় থাকতে পারিনি, এটা। কিন্তু এটা তো একটা রাজনৈতিক জায়গা, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এটা জাতীয় বিষয় হয়ে গিয়েছে। আবার এই আমি আমার দলের ক্যাপ্টেনও না, আমি আমার দলের অধিনায়কও না, আমি আমার দলের সহ অধিনায়ক। আপনি সর্বশেষ আমরা দেখেছি যে আপনি খেলোয়াড়দের অধিকার নিয়ে একটি সংবাদ সম্মেলন করেছিলেন, খেলোয়াড়রা আপনাদের পাশে ছিলেন এবং কিছু কিছু বিষয় যেগুলি খুবই যৌক্তিক বোর্ডের কাছে আপনি আসলে উপস্থাপন করেছিলেন। সেই দাবিগুলি সম্পর্কে বা সেই বিষয়গুলি নিয়ে আপনি আর কোনো খোঁজ রাখছেন কিনা, বা কেউ আপনার কাছে আর কোনো কিছু বলছে কিনা? আমরা যেন টি-20 বিশ্বকাপ খেলতে পারি, কারণ আমাদের ক্রিকেটাররা এটা কষ্ট করে অ্যাচিভ করেছে। কিন্তু আমাদের যে নিরাপত্তা ঝুঁকি ভারতে খেলার ক্ষেত্রে, সেই নিরাপত্তা ঝুঁকি পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটে নাই। আমাদের যে নিরাপত্তা ঝুঁকির যে আশঙ্কা তৈরি হয়েছে, এটা কোনো বায়বীয় বিশ্লেষণ বা ধারণা থেকে হয় নাই। এটা একটা সত্যিকারের ঘটনার থেকে হয়েছে, যেখানে আমাদের দেশের একজন সেরা প্লেয়ারকে উগ্রবাদীদের কাছে মাথা নত করে ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে ভারত থেকে বের করে দিচ্ছে, সোজা কথা বের করে দিতে বলেছে। তো এখন আইসিসি যে টুর্নামেন্টটা তো ভারতেই হবে। আইসিসি আমাদেরকে যতই বলুক নিরাপত্তা আশঙ্কা নেই, আইসিসি নামে তো আলাদা কোনো দেশ নাই। যেই দেশে আমার একটা প্লেয়ার নিরাপত্তা পায় নাই, এবং যেই দেশে ভারতীয় ক্রিকেট বোর্ড সরকারের একটা এক্সটেন্ডেড পার্ট, তারাই আমার প্লেয়ারকে উগ্রবাদীদের চাপে নিরাপত্তা দিতে ব্যর্থ বা অনীহ হয়েছে, সেই দেশেই খেলা হচ্ছে। সেই দেশের পুলিশ, সেই দেশের সিকিউরিটি এজেন্সিরই দায়িত্ব হবে ক্রিকেটারদেরকে নিরাপত্তা দেওয়া। তো আমরা তাহলে ওই ঘটনার পরে কি এমন চেঞ্জ হয়েছে ভারতের, যে আমরা ভাবতে পারবো যে ভারতে আবার কোনো উগ্রবাদী আস্ফালন হবে না, এবং ভারত আমাদেরকে মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারে নাই। তো কি হয়েছে, আমাদের ক্রিকেটারদের, আমাদের সাংবাদিকদের, আমাদের দর্শকদের সবাইকে নিরাপত্তা দিতে পারবে? এটা আমরা কিসের থেকে কনভিন্সড হব? আমাদেরকে এই বিষয়ে কনভিন্স করার জন্য আইসিসি কোনো চেষ্টা করে নাই। আইসিসি আসল যে ইনসিডেন্ট সেটাকে বাদ দিয়ে তার স্ট্যান্ডার্ড যে সিকিউরিটি প্রসিডিউর সেগুলো নিয়ে আলোচনা করেছে। যেখান থেকে গ্রিভান্সটা, সেই ঘটনা নিয়ে আইসিসি কোনো স্ট্যান্ড নেয় নাই ঠিক মতো। এমনকি ভারত সরকারের পক্ষ থেকে যে আমাদের কনভিন্স করানোর চেষ্টা করা যে যেই ঘটনাটা ঘটেছে মুস্তাফিজের ক্ষেত্রে এটা একটা আইসোলেটেড ঘটনা, বা আমরা এটার জন্য সরি, আমরা এই ব্যবস্থা নিচ্ছি, তোমাদের দর্শক, তোমাদের সাংবাদিক, তোমাদের খেলোয়াড়দের জন্য কোনো রকম যোগাযোগের চেষ্টা করে নাই, কোনো রকম কনভিন্স করার চেষ্টা করে নাই। ফলে আমাদের ডিসিশন পরিবর্তন হওয়ার কোনো রকম স্কোপ নাই। আমরা এখনো আশা করব, আমরা মনে করি আমরা আইসিসি থেকে সুবিচার পাই নাই, আমরা এখনো আশা করব আইসিসি সুবিচার করবে। আমাদের যে বিশ্বকাপ খেলার যে অধিকার, যেটা শ্রীলঙ্কাতে আমাদের খেলার সুযোগ রয়েছে, এরকম বহু নজির পৃথিবীতে আছে যে অন্য একটা ভেন্যুতে সিকিউরিটি রিস্কের কারণে খেলা হচ্ছে, আমাদের এখানে জেনুইন সিকিউরিটি রিস্ক আছে। আমরা এখনো আশা ছাড়ি নাই, আমরা আশা করব আইসিসি আমাদের জেনুইন সিকিউরিটি রিস্কটা সুবিবেচনার সাথে নিয়ে আমাদেরকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ করে দেবে বিশ্বকাপ। আমরা সেই আশাবাদ নিয়ে এখনো অপেক্ষা করছি। আমি আজকে ক্রিকেটারদের সাথে যখন কথা বলেছি, আমি প্রথমেই বলেছি ক্রিকেটারদের সাথে আমার যা কথা হবে সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমাদের প্রিভিলেজ কমিউনিকেশন। তাদের কারো কথা আমি সাংবাদিকদের বলবো না, তারা নিজেরা বলতে চাইলে বলবে। আমার কোনো কথা তাদেরকে কি বলেছি সেটাও বলবো না, শুধু এইটুক বলবো, কারণ এটা একটা প্রিভিলেজ কমিউনিকেশন। আমি যদি বলি যে ক্রিকেটাররা কি বলেছে সব আপনাদের বলবো, তাহলে তো ওরা মন খুলে কথা বলতে পারবে না। আমাদের এই সাক্ষাতের উদ্দেশ্যটা ছিল আমরা সরকার কেন
সিদ্ধান্তটা নিয়েছে সেটা তাদের ব্যাখ্যা করে বুঝিয়ে বলা, কনটেক্সটটা বলা, আমার কাছে মনে হয়েছে যে তারা এটা বুঝতে পেরেছে, এটাই পারপাস ছিল, আর কিছুই না। আর তারা কি বলেছে সেটা বলার অধিকার আমার নাই। বিশ্বকাপ খেললে বাংলাদেশে কি ক্ষতি হবে সেটাও আপনাদের বিবেচনা নেওয়া উচিত। মাথা নত করে নিজের দেশের মানুষকে সিকিউরিটি রিস্কের মধ্যে ফেলে এই আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা না করে একটা জেনুইন রিস্কের মধ্যে নিজের দেশের শুধু খেলোয়াড় না, দর্শক এবং সাংবাদিকদেরকে ঠেলে দিলে কি ক্ষতি হতে পারে সেটাও আপনাদের সবার বিবেচনা নেওয়া উচিত। আপনার যে এই সময়টা, যে সময়টার মধ্যে আপনি আসলে ক্রিকেট খেলতে পারছেন না, এই সময়টা আপনি কিভাবে কোপ আপ করছেন, যে মানে দলের ভেতরে বাইরে আপনার যে অবস্থান সে সবকিছু মিলিয়ে? আমি এইমাত্র রাজনীতিটা শুরু করেছি, তো আমাকে আইদার উপদেষ্টা মণ্ডলীতে থাকতে হবে হয়তো, বা আমাকে ওই দায়িত্বটা পাইতে হবে যে আমি যে কথা বলবো, বা সেরকম সুযোগ না পাইলে তো আসলে আমার কথা বলার সুযোগ থাকে না। তো এখানে হুট করেই আমি একটা জায়গায় চলে গেলাম, একটা দায়িত্ব নিয়ে কথা বললাম, সেইখান থেকে একটা বড় ঘটনা আবার ঘটে গেল, তখন সেই দায়ভার আমার কাঁধে আসলো। তো এই সব বিষয়বস্তু কিন্তু আছে, যে আমি এখন সবকিছু মিলিয়ে যে আমি চেষ্টা করিনি সেই কথা না, আমি চেষ্টা করেছি, আমার সাধ্যমতো চেষ্টা করেছি, হয়তো আমার সুযোগটা আসেনি। আর সর্বোপরি এখানে তো আমি কারো দোষ দিব না বা দোষ দিতে যাচ্ছিও না। খেলোয়াড় জায়গা থেকে যে আমি ব্যর্থ হয়েছি সেটা আমি প্রথমে অ্যাকসেপ্ট করেছি, এখনো করছি। তবে আমি চেষ্টা করিনি সেই জায়গাটা একেবারেই বলবো না যে আমি চেষ্টা করিনি, আমি হয়তো বা পারিনি। আমার জায়গা থেকে আসলে যে জিনিসটা করার দরকার ছিল, যেটা আমার কাছে সবসময় মনে হয়েছে পুরো আন্দোলনের ভেতরে, এখান থেকে দাঁড়িয়ে আমার কাছে মনে হয়েছে একটা স্ট্যাটাস দিলে সবকিছু সমাধান হয়ে যেত, সেটা না, আমি আরো বড় পরিসরে কিছু করতে পারতাম কিনা, এবং সেটা স্টুডেন্টদের কাছে যে তারা হয়তো বা নাও আসতে পারতো, সেটা তাদের ব্যাপার ছিল। কিন্তু আমার হয়তো বা ওই খারাপ লাগাটা থাকতো না, যে না আমি চেষ্টা করিনি বা চেষ্টা করে পারিনি, সেই জায়গাটা হয়তো আমার থাকতো না। কিন্তু সেটা পারিনি, যেটা বললাম যে ব্যর্থ হয়েছি, পারিনি। কোটা আন্দোলনের যে স্টুডেন্টরা আছে বা যে সমন্বয়কের ভেতরে একজন ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় জনাব আসিফ সাহেব যিনি হয়েছেন, আপনি দেখবেন উনি কিন্তু খেলাধুলা নিয়ে এখন থেকে উনি কাজ করবেন, বাংলাদেশের সার্বিক খেলাধুলার বিষয়গুলো নিয়ে কাজ করবেন। এখন যদি আল্লাহ না করুক কালকে একটা প্রবলেম হয়, আল্লাহ না করুক যদি কোনো একটা খেলাধুলায় কোনো জায়গায় প্রবলেম হয়, উনি কিন্তু প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর ইউনূস স্যারের কাছে যাবেন, বা সিনিয়র উপদেষ্টা মহোদয় যারা আছেন উনাদের সাথে আলোচনা করে এসেই কিন্তু উনাকে স্টেটমেন্ট দিতে হবে। ইটস ভেরি সিম্পল, কারণ উনি একটা দায়িত্বশীল জায়গায় আছেন। তো হুট করেই একটা সমস্যার সমাধান উনি একা কিন্তু এসে এই আপনাদের সামনে, মানে প্রেসের সামনে হুট করে বলে ফেলতে পারবে না। তো দায়িত্বশীল জায়গাগুলোই কিন্তু অনেক কিছু চিন্তা করে কথা বলতে হয়। তো সেই জায়গা থেকে সেই জায়গাটাই কিন্তু আমি ছিলাম। হ্যাঁ, আপনি আমাকে খেলোয়াড় মাশরাফি বলছেন, আমি সেভাবে উত্তর দিচ্ছি, কিন্তু অ্যাট দ্য সেম টাইমে কিন্তু আমি একটা দায়িত্বশীল চেয়ারে বসেছিলাম। তো হুট করেই আমি কিন্তু ফ্রন্টে এসে একটা কথা বলে দিলাম, আর তাই নিয়ে একটা বিশাল আরো বড় কিছু হয়ে গেল। সেটার ট্যাকেল দেওয়ার ক্ষমতা আদৌ আমার আছে কিনা, বা বর্তমানে যারা কাজ করবেন তাদেরও কিন্তু এই জিনিসগুলো ভেবেচিন্তে কাজ করতে হবে। তো এটা কিন্তু ভেরি সিম্পল ব্যাপার। তো আমি যেটা বলতে চাচ্ছি যে হ্যাঁ আমি ব্যর্থ হয়েছি, কিন্তু আসলে আমারও তো সীমাবদ্ধতা আছে বা ছিল, এটাও কিন্তু সত্য কথা। কিন্তু সেটাকে যে আমি এক্সকিউজ হিসেবে দাঁড় করাচ্ছি সেটা না, কারণ মানুষের দাবি ছিল, কারণ প্রথমত আমি একজন খেলোয়াড়, তারপরে আমি সংসদ সদস্য। কারণ আমি খেলোয়াড় থেকে আমার পরিচয় মাশরাফি না হলে আমি অবশ্যই ওই সংসদ সদস্যে আমার যে ডাক নাম ছিল, আমার নড়াইলের মানুষ চিন্ত কৌশিক নামে, সেই নামে আমি নিশ্চয়ই সংসদ সদস্য হইতে পারতাম না। তো খেলোয়াড় মাশরাফির জায়গায় যে আমি ব্যর্থ হয়েছি সেটা কিন্তু আমি একবারও বলছি না। বাট আপনি এট দ্য সেম টাইমে ভাবেন যে আমি একটা সংসদ সদস্য ছিলাম একজন, সেই পজিশন থেকে হুট করে আমি একটা মন্তব্য করার থেকে বরঞ্চ আমি ওইখানে যে সমাধানের চেষ্টা করাটা আমার জন্য আরো ইজি হইতো, বা আমি সেটাই চেষ্টা করেছি, সেটা হয়তো আমি পারিনি। সেটাই আমার ব্যর্থতা। আমি বিগত যে 5-5.5 বছর কাজ করেছি, তো আমি যখন বাড়ি গিয়েছি তখন রাত 1টা-2টা পর্যন্ত মানুষ এসেছে, বা
যে কোনো মানুষ, মানে আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করতাম যে আমাকে সবাই ভোট দিবে না, আমাকে সবাই পছন্দ করবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আমি যখন সংসদ সদস্য হয়েছি, আমি প্রত্যেকটা নড়াইলের প্রত্যেকটা মানুষের, মানে পুরো নড়াইল তো না, নড়াইলে 2টা আসন, নড়াইল দুই আসনটা হচ্ছে আমার, যেটা সদর এবং লোহাগাড়া উপজেলা মিলিয়ে। তো এইখানের প্রত্যেকটা মানে মানুষের এমপি আমি সেইভাবেই চিন্তা করেছি এবং সেইভাবেই কাজ করেছি। আমার মতের বিরুদ্ধে অনেকে কথা বলতে পারে, আমার দলের বিরুদ্ধে অনেকে কথা বলতে পারে, আমাদের সাথে মতামত নাও মিলতে পারে। তো এই জিনিসগুলো আমি কখনো দেখিনি। যার যেটা প্রয়োজন হয়েছে, সে যদি মানে তার যে কোনো উপকারে যখন আমার প্রয়োজন হয়েছে, আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে। তো এখন আমার কাছে তো এটা মনে হচ্ছে না, মানে আমি জানি না। এরপরও যেটা প্রথমেও বলেছিলাম সেটা বললাম, যে থাকতে পারে হয়তোবা আমি সবার কাছে পৌঁছাইতে পারিনি, আমি হয়তোবা আমি মানুষ যেটা এক্সপেক্ট করেছিল যে এইভাবে করতে হবে, সেভাবে হয়তোবা আমি ব্যর্থ হতে পারি, অনেক কিছুই হতে পারে। তবে আমার জানা মতে আমি নড়াইলের জন্য আমার সম্ভাব্য যা কিছু ছিল, যেটা আগেও বললাম যে খেলাধুলাটা আমি 20 বছর, অলমোস্ট প্রায় 20 বছর জাতীয় দলে খেলেছি। আপনি যদি তাকায় দেখবেন যে আমার স্ট্যাটস কখনো বলে না যে আমি পৃথিবীর সেরা কোনো খেলোয়াড় বা বাংলাদেশের কোনো সেরা খেলোয়াড়, অথবা আমার স্ট্যাটস সেটা বলবে না। তো রাজনীতিবিদ হিসেবে তো নাই, কারণ 5 বছরে আপনি এমন কোনো রাজনীতিবিদ হয়ে উঠতে পারবেন না। কিন্তু এই খেলোয়াড় জীবনে যেটা বলেছি, যে আমি আমার শারীরিক মানসিক যতটুকু সম্ভব সবটুক দিয়ে ক্রিকেট খেলেছি। ঠিক সংসদ সদস্য হওয়ার পরে 2-2.5 বছর কিন্তু করোনায় চলে গেছে, তারপরও আমি আমার সম্ভাব্য সবকিছু, আমার চাওয়া পাওয়া, চিন্তা চেতনা সবকিছুই নড়াইল ঘিরেই ছিল। যে আমার নড়াইলের আসলে কোন জিনিসটা করলে নড়াইলের মানুষ উপকার হবে, সেই জায়গাটা নিয়ে আমি কাজ করেছি। যখন ওইটা হয়, আমার বাড়ির সামনেই বাড়ি হচ্ছে সভাপতি মহোদয়ের, ওনার বাড়ি প্রথমে ভেঙে ফেলে, ওনার গাড়িতে আগুন দিয়ে যায়। তো তারপরে আমাদের বাসায় প্রথম চান্সে কেউ কিছু বলেনি, দ্বিতীয় চান্সে আবার এক দল এসেছে, তারা কয়েকটা ইট পাটকেল মেরেছে। তৃতীয় দফায় আর একটা গ্রুপ এসেছে, তারা বাসায় ঢুকে এরকম কিছু লাঠি দিয়ে, বাড়ি টাড়ি দিয়ে ভেঙে চুরে গেছে। চতুর্থ দফায় আর কি, ঠিক মাগরিবের আজানের হয়তোবা আধা ঘন্টা আগে, ওই সময় যারা আসছে চতুর্থ দফায়, ওই সময় সে আসলে এই ঘটনাগুলো করেছে, লাস্টে ভেঙে চুরে সব, তারপরে হচ্ছে আগুন দিয়ে দিয়েছে। তো ওই যে বললাম যে আসলে কিছু যে মনে হবে বা কি মনে করব সেটা আমি বুঝতেছি না। আমি সবকিছু মিলেই অবশ্যই আপসেট, যে আসলে যেটা হয়ে গেল সেটা তো আসলে না আমি আমার জায়গা থেকে কিছু করতে পারলাম, না আমি আমার বাবা মা পরিবার পরিজনকেও আসলে